তো হ্যালো সবাইকে। এর আগের দিন আমরা চক্রবৃদ্ধির সুদ চ্যাপ্টারটা শেষ করেছিলাম। আজকে তোমাদের দশম শ্রেণীর চ্যাপ্টার নাম্বার 8 অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙ চ্যাপ্টারটা স্টার্ট করব। তো চলো দেখে নেওয়া যাক। লম্ব বৃত্তাকার চোঙ চ্যাপ্টারটা করার আগে আমরা কয়েকটা জিনিস বুঝে নিই। কি এক নাম্বার হচ্ছে, এটা হচ্ছে একটা আমাদের আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যকে দিয়েছি এল দিয়ে, আর এটা হচ্ছে আমাদের প্রস্থ যেটাকে ডিনোট করেছি বি দিয়ে অর্থাৎ ব্রেথ। এবার আয়তক্ষেত্র কোনটা হয়, যার আয়তক্ষেত্র হয় সেটাই যার বিপরীত বাহুগুলো অর্থাৎ এই বাহু আর এই বাহু পরস্পর সমান ও সমান্তরাল। আর এই যে এই বাহু আর এই বাহু সেম সমান ও সমান্তরাল হয়। আর বাহুগুলোর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি থাকে, সবসময় অ্যাঙ্গেলগুলো থাকে আমাদের 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা 90, এটাও 90, এটাও 90। অর্থাৎ সমস্ত বাহুর মধ্যে, দুটো বাহুর মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে আর বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান ও সমান্তরাল হয়, তাহলেই সেটাকে আমরা বলি আয়তক্ষেত্র। ঠিক আছে, এবার আয়তক্ষেত্রের লেন্থকে আমি লিখেছি এল দিয়ে আর ব্রেথকে লিখেছি বি দিয়ে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হয়, নাকি এটাই যদি একটা আয়তাকার মাঠ হয়, তাহলে এই জমি বা মাঠের মধ্যে কতটা এলাকায় আমি চাষবাস করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের একক। সেম পরিসীমা বলতে কি বোঝায়, কোনো একটা ব্যক্তি ধরলাম এই বিন্দু থেকে স্টার্ট করে যাত্রা স্টার্ট করলো, এই বরাবর সে যাচ্ছে 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 করে করে আবার সেম এখানেই আসলো। তাহলে সেই ব্যক্তিটা টোটাল কতটা পথ অতিক্রম করলো, সেটাই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা, যেটার ফর্মুলা ছিল 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 ইন্টু। ঠিক আছে, এবার আমি একে চোঙ বানাতে চাইছি। এই আয়তকার চিত্রকেই কি করে আমি চোঙ বানাবো। তো তার আগে তোমরা যদি দেখো, একটা আমি পেপার নিয়েছি। ঠিক আছে, আয়তাকার পেপার নিয়েছি যার দৈর্ঘ্যকে এল দিয়ে লিখেছি আর প্রস্থকে বি দিয়ে লিখেছি। এবার এই আয়তাকার চিত্রকেই যদি আমি ঘুরিয়ে নিই, এই ঘুরিয়ে নিলাম, তাহলে যে একটা শেপটা পেলাম, আমি যে চিত্রটা পাচ্ছি, সেটাই হয়ে যাচ্ছে আমাদের একটা লম্ব বৃত্তাকার চোঙ। অর্থাৎ কি দেখতে পাচ্ছি এখান থেকে, যেটা আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল, এই যে দৈর্ঘ্যটা এল ছিল, সেই দৈর্ঘ্যটা এখন কিসে কনভার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমি একটা বৃত্তে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, আর যেটা আমাদের প্রস্থ ছিল অর্থাৎ বি, সেটা আমাদের এখন কিসে কনভার্ট হয়ে গেছে, সেটা কনভার্ট হয়ে গেছে আমাদের চোঙের একটা উচ্চতা অর্থাৎ হাইটে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এই ছবিটাকে যদি ব্যান্ড করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি একটা লম্ব বৃত্তাকার চোঙ। তার মানে এই দৈর্ঘ্যটাই ছিল আমাদের এল, আর এটাই আমাদের উচ্চতা হয়ে যাচ্ছিল, বিটা হয়ে যাচ্ছে উচ্চতার ক্ষেত্রে। আর এই যে উপরের দিকটা যে আছে, সেটা একটা বৃত্তের মতো হয়েছে। ঠিক আছে, তার মানে এই যে একটা বৃত্ত আর এই যে বৃত্ত, মানে উপরের যা বৃত্ত ছিল আর নিচের যে বৃত্ত ছিল সেম একই বৃত্ত হবে। অর্থাৎ এই বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এই বৃত্তেরও ব্যাসার্ধ কি হবে, আরই হবে। তাহলে উপরের দিকের যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা, সেটা আমাদের কনভার্ট হয়ে গেছে বৃত্তের পরিধিতে। অর্থাৎ বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি, বৃত্তের পরিধির সূত্র জানি আমরা 2πr। আর যেটা আমাদের প্রস্থ ছিল বি, সেটা হয়ে গেছে আমাদের উচ্চতাতে। ঠিক আছে, আর আমাদের নর্মালি বইয়ে যখন দিয়ে দিবে চোঙ, তাহলে সেটাকে আমরা বুঝবো লম্ব বৃত্তাকার চোঙ বলে। কারণ হচ্ছে লম্ব বৃত্তাকার বলার, এটাও একটা আমার চোঙ হতে পারে। যদি এটা যদি আঁকি, তাহলে এটাকে দেখতে শুধু ছবিটা আমি একটু টেরা করে দিয়েছি, তাহলে সেটাও তো চোঙ বলতে পারবো। কিন্তু না, এটাকে বলবো না। কারণ হচ্ছে আমাদের যদি এটা অ্যাক্সিস হয়, অর্থাৎ দুটো সেন্টার জয়েন করে যে লাইনটা পাবো, আর এই যে বৃত্তের ব্যাসার্ধটা, তাদের মধ্যে অ্যাঙ্গেল নাকি সবসময় লম্ব বৃত্তাকার চোঙ হতে গেলে অ্যাঙ্গেলটা হতে হবে 90 ডিগ্রি। কিন্তু এখানে আমার কীরকম আছে, ছবিটা এরকম হয়ে যাচ্ছে। তার মানে এই অ্যাঙ্গেলটা কি আমাদের 90 ডিগ্রি হচ্ছে, অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি হচ্ছে না। তাহলে এটাকে আমরা লম্ব বৃত্তাকার চোঙ বলতে পারি না। লম্ব বৃত্তাকার চোঙ কোনটাকে বলবো, যদি অ্যাক্সিস যে থাকবে, এই অ্যাক্সিসটা আর বৃত্তের যে ব্যাসার্ধটা থাকবে, তার মধ্যবর্তী কোণটা সবসময় হতে হবে আমাদের 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি হলেই আমরা তাকে বলতে পারি লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বলতেই সবসময় একটা লাইন আর একটা লাইনের ওপর
দাঁড়িয়ে থাকবে, সেটাই হয় 90 ডিগ্রি। তাহলে এখানে আছে 90 ডিগ্রি, ওই জন্য এটাকে আমরা বলি লম্ববৃত্তাকার চোঙ। তো এবার আমরা দেখব লম্ববৃত্তাকার চোঙের যে ফর্মুলাগুলি রয়েছে সেই ফর্মুলাগুলা। তো তোমাদের প্রথম ফর্মুলাটা হচ্ছে কি, প্রথম ফর্মুলাটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতল। পার্শ্বতলের ফর্মুলা লম্ববৃত্তাকার। পার্শ্বতল বলতে কি বুঝবো, এই যে চোঙটা যে আছে এটাই হচ্ছে চোঙ আমাদের লম্ববৃত্তাকার একটা চোঙ, যার উপরের দিকটা আছে বৃত্ত আর নিচের দিকটাও সেম বৃত্ত, আর এটা একটা হাইট। এবার পার্শ্বতল বলতে আমাকে কি বোঝাবে, পার্শ্বতল বলতে বোঝাবে নাকি কতটা জায়গা জুড়ে আমি এই জিনিসটাকে ধরে রাখতে পারছি, অর্থাৎ টাচ করে রাখতে পারছি। নিশ্চয় এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা আমি ধরতে পারবো না, ধরতে পারবো কোন জায়গাটা, যেই জায়গাগুলো আমাদের ধরা যাচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলো তো টোটালটা। অর্থাৎ যেটা আমাদের আয়তক্ষেত্র ছিল, অর্থাৎ আয়তক্ষেত্রের যা ক্ষেত্রফলটা ছিল সেটাই হয়ে যাচ্ছে আমাদের লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলটা। ঠিক আছে, এটাকে যদি মুড়িয়ে নিই তাহলে এইরকম পাবো। আর এই যে ক্ষেত্রফল ছিল এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল, কিন্তু এখন এটাকে চোঙে কনভার্ট করে নিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। তো এর ফর্মুলাটা কি হবে নাকি, এখানে কি আছে দেখতে পাচ্ছি চোঙের ক্ষেত্রে অসংখ্য বৃত্ত, এই যে এখানে একটা বৃত্ত আছে, তারপরে একে যদি আমি কেটে বাদ দিয়ে দিই তারপরের যে লেয়ারটা পাবো সেখানেও সেম এইরকমই একটা বৃত্ত পাবো। তারপরে আবার যদি অর্ধেক কেটে দিই আবার এরকম অসংখ্য বৃত্ত নিয়ে নিয়ে শুধুমাত্র একটা কি হয়েছে, একটা হাইট হয়েছে। তোমরা যদি চুড়ি দেখো, ওই চুড়ির যে আছে চুড়িগুলো অনেকটা চুড়ি পরপর পরপর যদি সাজিয়ে রাখি তাহলে আমি সেটা পেয়ে যাবো একটা চোঙের মতো। ঠিক আছে, তাহলে সেম, আর যতগুলো বৃত্ত যে আছে সবগুলো বৃত্ত ওখানে কি একই মাপের থাকবে, অর্থাৎ একই ব্যাসার্ধের থাকবে। শুধুমাত্র কি হয়ে যাচ্ছে, অনেকগুলো চুড়ি নিচ্ছে ওই জন্য খালি একটা এক্সট্রা হাইট অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই বৃত্তের একটা বৃত্তের জন্য আমরা পরিধি কি জানি, 2πr। একটা বৃত্তের জন্য পরিধি জানি, অর্থাৎ উপরের বৃত্তটাই যদি ধরি তাহলে বৃত্তের তো ক্ষেত্রফল নাই, বৃত্তের কি আছে পরিধিটা আছে, শুধু সাইডগুলো আছে, মাঝখানের এলাকা কিছুই না ফাঁকা। ওই জন্য বৃত্তের পরিধি একটার জন্য কি জানি 2πr। এই বৃত্তেরও পরিধি জানি 2πr, এই বৃত্তেরও পরিধি জানি 2πr, তার মানে সমস্ত বৃত্তের পরিধি আছে 2πr। এরকম করে করে অসংখ্যবার 2πr যোগ করে লিখতে পারি। অতটা না করে, আমরা তো জানি না এখানে কতটা বৃত্ত আছে, ধরে নিলাম আমি কিছু সংখ্যক বৃত্ত আছে যাদের হাইট হয়ে গেছে এরকম জয়েন করে করে ইঞ্চ। তাহলে নাকি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা হয়ে যাবে এই যে বৃত্তের বৃত্তের পরিধি, আর সাথে কি থাকছে, এই যে বৃত্তের পরিধি একটার জন্য নিয়ে নিলাম বৃত্তের পরিধিটা সেম, তারপরের বৃত্তের পরিধি একই, কিন্তু কি অ্যাড হয়ে গেছে একটা শুধু হাইট। অর্থাৎ পার্শ্বতলের ফর্মুলাটা হয়ে যাচ্ছে আমাদের 2πr ইঞ্চ, এত বর্গ একক, যেটা একক তোমাদের মাস্ট লিখতে হবে, এত বর্গ একক। ঠিক আছে, এবার করবো আমরা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল, এটা ছিল পার্শ্বতলের ক্ষেত্রফল। আর সমগ্র তল বলতে কি বোঝাবে, সমগ্র কথাটা থেকে কি আসে, সমগ্র কথাটা থেকে আসছে আমাদের টোটাল। টোটাল বলতে এই যে এখানে ফাঁকা জায়গাটা আছে, তাহলে এই জায়গাটা ফাঁকা থাকবে না, অর্থাৎ এই জায়গাটা আমার ঢাকনা দিয়ে একটা ঢাকা থাকবে। আর নিচের দিকে যে বৃত্তটা আছে সেটাও কি একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকবে। অর্থাৎ যদি আমি এক্সাম্পল নিয়ে নিই, আমার কাছে একটা এরকম টাইপের একটা কৌটো আছে, তার মানে এই কৌটোর কি কি দেখতে পাচ্ছি, এই কৌটোতে আছে আমাদের এই যে চারদিকটা যে আছে সেটা আমাদের কি বললাম পার্শ্বতল। আর উপরের দিকেও দেখতে পাচ্ছি আমাদের বৃত্তে দিয়ে ঢাকা আছে, নিচের দিকেও সেম বৃত্ত দিয়ে ঢাকা আছে। অর্থাৎ উপরের দিকে যে বৃত্তটা আছে এটা যদি আমাদের চোঙ হয় তাহলে এই চোঙটার যে উপরের যে বৃত্তটা সেটা আমরা কি দেখতে পাচ্ছি, পুরো এলাকাটা জুড়ে আছে, মানে পুরো কি আছে বৃত্তের পরিধি নেই, কি আছে তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আছে, এইগুলোকে আমরা বলি বৃত্তের ক্ষেত্রফল। সেমভাবে নিচের দিকের যে বৃত্তটা আছে সেটাও কি আছে ক্ষেত্রফল আছে। আর সাথে কি আছে, এই এলাকাগুলোকে আমরা কি বললাম, যেগুলো এলাকা ধরতে পারছি সেগুলোকে বললাম পার্শ্বতল। তার মানে একটা চোঙের সমগ্র তল বলতে কি বোঝাচ্ছে নাকি চোঙের যে পার্শ্বতলটা আছে সেটা, আর সাথে দুদিকে যে দুটো বৃত্ত আছে সেই বৃত্তগুলোর কি
ক্ষেত্রফলটা, কারণ এলাকাটা ভর্তি আছে বৃত্তের শুধুমাত্র, আর মাঝখানটা কি আছে, ভিতরের একটা ফাঁকা, অর্থাৎ শুধুমাত্র দুদিকে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে, বৃত্তের সমগ্রতল বলতে পার্শ্বতল তো থাকবেই, অর্থাৎ পার্শ্বতলের ফর্মুলা একটু আগে দেখলাম 2πr, ঠিক আছে। সাথে এক্সট্রা কি অ্যাড হয়ে যাচ্ছে, আমাদের দু সাইডে দুটো বৃত্ত, সেই বৃত্তের কি, বৃত্তের ক্ষেত্রফল। এবার আমরা কি জানি, একটা বৃত্তের ক্ষেত্রফল হয় πr², কিন্তু কটা বৃত্ত আছে, দুটো, ওই জন্য 2πr²। দেন এখান থেকে আমাদের টোটালটা থেকে কি কমন যাচ্ছে, কমন বলতে দুটো এমন জিনিস যেখানে এটাতেও আছে আর এখানেও আছে, তাহলে 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে 2 কমন গেল, পাই এখানেও আছে এখানেও আছে, অর্থাৎ একটা পাই কমন গেল। এখানে দেখছি একটা আর এখানে দেখছি দুটো আর, তাহলে মিনিমাম কটা আর কমন যাবে, একটা আর, তাহলে একটা আর কমন নিলাম। তাহলে আমাদের কি থাকছে, প্রথম একটা থেকে 2πr কমন চলে গেছে, শুধু পড়ে থাকছে h, আর দ্বিতীয়টা থেকে 2π আর একটা আর কমন গেছে, তাহলে আর কটা আর পড়ে থাকছে, আর একটা আর পড়ে থাকছে। অর্থাৎ আমাদের সমগ্র তলের ফর্মুলাটা হয়ে গেল 2πr ইন্টু h প্লাস আর বর্গ একক, ঠিক আছে। এবার আমরা শিখব চোঙের আয়তন, চোঙের আয়তনটা। অর্থাৎ আয়তন বলতে আমাদের কি বোঝাবে, সাপোজ ধরে নিলাম এটাই আমার একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, ঠিক আছে, এটাই লম্ববৃত্তাকার চোঙ। তার মানে এই যে পার্শ্বতল আছে, আর ভিতরের দিকে দেখতে পাচ্ছি কি জলে ভর্তি আছে। অর্থাৎ আয়তন বলতে কি বুঝবো আমরা, আয়তন বলতে বুঝবো যে এই বোতলটাতে, অর্থাৎ এই চোঙটাতে কতটা এলাকা জুড়ে বা কতটা পরিমাণ জলটা আছে, সেটাকেই আমরা বলবো আয়তন। মানে কতটা জায়গা জুড়ে জলটার পরিমাণ আছে, সেটাকে বলবো আমরা আয়তন। যদি আমরা কোনো একটা হরলিক্সের কৌটা ভাবি, তার মানে ওই হরলিক্সের কৌটাটা হচ্ছে চোঙ, আর ওর মধ্যে কতটা হরলিক্স আছে সেটাই হয়ে যাবে তার আয়তনের পরিমাণটা। অর্থাৎ যদি আমি এই ছবিটাই দেখি, তার মানে এটাই ধরে রাখছি একটা আমার জলের বোতল, এই জলের বোতলে কি আছে, এইগুলো জায়গাতেও জল ভর্তি আছে ফুল। তার মানে এখান থেকে আমি ভাবতে পারি না, এখানে যে বৃত্তটা আছে এখানেও তারপরে যে বৃত্তটা পাবো, সেটার বৃত্তের কি পাবো, পরিধি পাবো না ক্ষেত্রফল পাবো। কারণ পরিধি যদি পাই তাহলে সাইডের এলাকাটা থাকবে, মাঝখানটা কিছু ফাঁকা থাকবে, কিন্তু আমি কি বললাম, এখানে পুরোটা জল ভর্তি আছে, অর্থাৎ এই এলাকাগুলোতেও ওয়াটার আছে। তার মানে একটা বৃত্তের কি পাচ্ছে, ক্ষেত্রফল। সেম এখানেও যে বৃত্তটা আছে সেই বৃত্তটারও কি পাবো, ওই ক্ষেত্রফলই পাবো, ঠিক আছে। তার মানে আমি কি বুঝতে পারছি, আয়তন বলতে গেলে দেখতে পাচ্ছি আমি অসংখ্য বৃত্তের ক্ষেত্রফল যার ব্যাসার্ধ একই, সেইগুলো বৃত্ত পরপর যদি জয়েন করে দিই, যেটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের আয়তনটা। অর্থাৎ এটা একটা বৃত্ত আছে, এটা ক্ষেত্রফল, এরকম আরও একটা বৃত্ত আছে সেম মাপে, এটাও বৃত্তের ক্ষেত্রফল, আরও বৃত্ত আছে, এটাও বৃত্তের ক্ষেত্রফল, নিয়ে এইগুলোকে যদি আমি জয়েন্ট করে দিই, যেটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের আয়তনের ফর্মুলা। তার মানে এখানে কতগুলো বৃত্ত আছে, একটা দুটো তিনটা নিয়েছে, আমার তো অসংখ্য বৃত্ত থাকতে পারে। এবার আমি এক একটা বৃত্তের ক্ষেত্রফল কি জানি, πr²। এই একই বৃত্তের ক্ষেত্রফল যুক্ত অনেকগুলো বৃত্ত নিয়েছি, তার মানে শুধুমাত্র একটা কি জয়েন্ট হয়ে যাচ্ছে, এদের হাইট জয়েন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে আমাদের আয়তনের ফর্মুলাটা কি হয়ে যাবে, πr², আর কি অ্যাড হয়ে গেল h, এত একক হয় ঘন একক, তাহলে আয়তন হয়ে গেল আমাদের πr²। অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের হয়ে যাচ্ছে πr²। এই তোমরা দেখতে পাবা বাড়িতে যে আমাদের কয়েন আছে, 10 টাকা কি 1 টাকার কয়েন হয়, ওই কয়েনগুলো কি একটা বৃত্ত না, অর্থাৎ একটা বৃত্তের ক্ষেত্রফল থাকে কয়েনগুলোতে আমাদের। এটা যদি আমাদের একটা কয়েন হয়, 10 টাকার কয়েন কি 1 টাকার কয়েন যাই হোক, এটা যদি আমাদের 1 টাকার কয়েন হয় সাপোজ, তার মানে এই 1 টাকার কয়েনগুলো যখন আমি অসংখ্য 10 টাকা 20টা কয়েন যখন জয়েন করে দেবো, তাহলে এইরকম একটা মোটা আর একটু হাইট সহ হয়ে যাবে। তাহলে ওর মধ্যে কতটা পরিমাণ পদার্থ আছে, কতটা পরিমাণ কয়েন তৈরি করতে কতটা পরিমাণ পদার্থ লেগেছে, সেটাই হয়ে যাবে আমাদের আয়তনটা। অর্থাৎ কতটা জিনিস নিয়ে তৈরি, সেই জিনিসগুলোকে আমরা বলি আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা হয়ে যাচ্ছে আমাদের πr²h ঘন একক, ঠিক আছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, পার্শ্বতল বলতে আমাদের কি বুঝলাম, পার্শ্বতল বলতে যদি এটা যদি একটা লম্ববৃত্তাকার চোঙ থাকে, তাহলে যতটা এলাকা জুড়ে আমি তাকে ধরতে পারবো সেটা হচ্ছে তার পার্শ্বতল। অর্থাৎ নিচটা ফাঁকা থাকছে আর উপরের দিকটাও ফাঁকা, অর্থাৎ দুই মুখ খোলা একটা চোঙ। তার পার্শ্বতল বলতে যতটা এলাকায় ধরতে পারছি, তার মানে অসংখ্য বৃত্তগুলো জয়েন্ট হয়ে হয়ে শুধুমাত্র একটা হাইটটা বেড়ে যাচ্ছে। তাহলে অসংখ্য বৃত্তের কি বাড়ছে, অসংখ্য বৃত্তের পরিধিটা বাড়ছে।
তাহলে ওই পরিধির সাথে হাইট গুণ করে দিয়েছি, ওই জন্য আমি পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেছি 2πr/h। সেমভাবে সমগ্রতল যখন বলবো, সমগ্রতল বলতে শুধুমাত্র পার্শ্বতল তো থাকবে, সাথে নিচের দিকেও ঢাকনা থাকবে আর উপরের দিকেও ঘেরা থাকবে অর্থাৎ ঢাকনা দিয়ে, অর্থাৎ নিচের দিকে একটা বৃত্তের ক্ষেত্রফল পাবো আর উপরের দিকের একটা বৃত্তের ক্ষেত্রফল পাবো, আর সাথে কি থাকবে আমাদের পার্শ্বতলটা থাকবে, অর্থাৎ পার্শ্বতলের ফর্মুলা হচ্ছে 2πr/h। আর যেহেতু বৃত্তের ক্ষেত্রফল থাকবে কটা বৃত্তের, দুটো, একটা উপরের দিকে একটা নিচের দিকে, ওই জন্য 2πr²। এবার ফর্মুলা কমন নিয়ে আসলো 2πr ব্র্যাকেটে h প্লাস r। দেন 3 নম্বর ফর্মুলা ছিল আমাদের আয়তন। আয়তন বলতে কি বুঝলাম, যে অনেকগুলো কয়েন, 1 টাকার কয়েন যদি পরপর সাজানো যায় তাহলে ওই কয়েনটাতে কতটা পরিমাণ পদার্থ নিয়ে তৈরি, সেটাই হচ্ছে আমাদের আয়তনটা। ঠিক আছে, তাহলে অর্থাৎ একটা কয়েনের কি থাকে, গোটা ক্ষেত্রফলটাকে, অর্থাৎ একটা কয়েন অর্থাৎ বৃত্ত, তাই বৃত্তের ক্ষেত্রফল আছে, এরকম অনেকগুলো বৃত্তের ক্ষেত্রফল নিয়ে নিয়ে যেটা পাচ্ছি সেটাই আমি চোঙ পাচ্ছি। তার মানে একটা বৃত্তের ক্ষেত্রফল লিখে দিলাম πr²। এবার যেহেতু অসংখ্য বৃত্ত আছে, তাহলে অসংখ্য বৃত্ত যদি জয়েন করে দিই একটা উচ্চতাটা পেয়ে যাব, তাহলে ওই উচ্চতাটা যদি h হয় তাহলে আয়তনের ফর্মুলা হয়ে যাচ্ছে আমাদের πr²h। এবার শিখবো আমরা ফাঁপা চোঙের আয়তনটা। এবার ফাঁপা চোঙ বলতে আমাদের কি বোঝাচ্ছে, ফাঁপা চোঙ বলতে আমরা প্রত্যেকের এখন মাটির তলে যে জলের পাইপগুলো থাকে, সেই জলের পাইপগুলো কল্পনা করতে পারি। কি থাকে জলের পাইপগুলো, একটু হলেও লোহার পাইপটা যে থাকে একটু হলেও মোটা থাকে না পাইপটা, অর্থাৎ যদি আমি আঁকি, পাইপটা এরকম ধরে নিলাম মোটা আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মোটাটা, এই এলাকাগুলো পুরো পদার্থ দিয়ে ভর্তি থাকে, লোহা দিয়ে। আর এই যে মাঝখান দিয়ে আমাদের জলটা যেতে পারে, এই মাঝখান দিয়ে যায়, এটা দিয়ে বেরোয়। তার মানে এটা যদি আমরা একটা জলের পাইপ কল্পনা করি, তাহলে কি দেখতে পাচ্ছি এখানে উপরের দিকে কি আছে, দুটো বৃত্ত আছে না, একটা বাইরের দিকে যেটা আছে সেটা হচ্ছে বড় বৃত্ত, আর একটা ভিতরের দিকে যেটা বৃত্তটা থাকে সেটা হচ্ছে ছোট বৃত্ত। তাহলে বৃত্তের কেন্দ্র কি একই বৃত্ত বিশিষ্ট, একই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, তাহলে আমরা তাকে কি বলি, এক কেন্দ্রীয় বৃত্ত বলি। তো সেটা লাগবে না, আমার লাগবে এই যে বড় যে বৃত্ত আছে, সেই বড় বৃত্তের একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধটাকে ধরলাম আমি ক্যাপিটাল আর দিয়ে। আর যে এই যে ভিতরের দিকে একটা ছোট বৃত্ত আছে, সেই বৃত্তের তো একটা ব্যাসার্ধ আছে, সেই বৃত্তের ব্যাসার্ধকে ধরলাম আমি স্মল আর দিয়ে। আর একটা কি আছে, এদের হাইট আছে, অর্থাৎ বড় বৃত্তের জন্য যেটা হাইট ছোট বৃত্তের জন্য সেই হাইটটাই আছে, নিচের দিকেও সেম বৃত্ত, বড়টার জন্য ক্যাপিটাল আর ছোটার জন্য স্মল আর, সেম কেন্দ্র। এবার আমাকে কি বের করতে দিবে, এবার আমার ফাঁপা চোঙের আয়তন বলতে বোঝাচ্ছে এই যে ভেতরের দিকটা তো আমার কোনো পদার্থ না, অর্থাৎ ফাঁকা এলাকা, তাহলে আয়তনটা পাবো কোনটা, আয়তনটা পাবো আমি এই যে যতটা পদার্থ আছে এই এলাকাগুলোর, আমি এই যে যেগুলো এলাকা ভরাট করা আছে সেইগুলো এলাকার আয়তন পাবো। ঠিক আছে, তাহলে এই আয়তনটা আমি কি করে বের করব, এই আয়তনটা বের করার জন্য আগে আমি উপরের দিকে যে দুটো বৃত্ত আছে সেই দুটো বৃত্ত এঁকে নিচ্ছি। তার মানে এটা বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, আর এটা হচ্ছে আমাদের ছোট বৃত্ত, এটা হচ্ছে আমাদের স্মল আর। আর আমাকে যেহেতু এটা ফাঁকা, তাহলে এইগুলোর আয়তন পাবো এই এলাকা। তাহলে এই এলাকাটার আয়তন কি করে পাবো, দেখতে পাচ্ছি যদি আমি বড় বৃত্তের যে ব্যাসার্ধ ক্যাপিটাল আর, সেই বড় বৃত্তের ক্যাপিটাল আর বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যা ক্ষেত্রফল হবে, অর্থাৎ বড় বৃত্তের ক্ষেত্রফল কি πr², আর ছোট বৃত্ত যে আছে ওই ছোট বৃত্তের ক্ষেত্রফল কি πr²। যদি আমি বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি এই ছোট বৃত্তের ক্ষেত্রফলটা আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার বাকি এই পোর্শনগুলো পড়ে থাকে না, তাহলে এইটুকুর এলাকাতে আমার কতটা পরিমাণ পদার্থ আছে সেটা পেয়ে গেলাম, অর্থাৎ πr² ক্যাপিটাল থেকে πr² বাদ। অর্থাৎ যদি আমরা এটাকে যদি একটা 10 টাকার কয়েন ভাবি, 10 টাকার কয়েনের যে মাঝখানে যে সিলভার পোর্শনটা আছে, সেই সিলভার পোর্শনটাই যদি বাদ দিয়ে দিই, যে পরিমাণটা পড়ে থাকবে সেটাই হয়ে যাচ্ছে আমার এটা। তাহলে ঠিক আছে, এই রকম কতগুলো বৃত্ত আছে এখানে, অসংখ্য আছে, কারণ এখানে যদি আঁকি তাহলে এখানেও সেম একটা বড় বৃত্ত ছোট বৃত্ত, যার ব্যাসার্ধ বড় ক্যাপিটাল ছোটর স্মল, শুধুমাত্র কি হয়ে যাচ্ছে, একটা হাইট অ্যাড হয়ে যাচ্ছে না।
তাহলে যদি আমি ফাঁপা চোঙের আয়তন লেখার ক্ষেত্রে যদি পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার এর সাথে শুধুমাত্র একটা কি অ্যাড করে দিচ্ছি, হাইটটা, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের ফাঁপা চোঙের আয়তনটা। ঠিক আছে, তাহলে ফাঁপা চোঙের আয়তন কি পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার ইন্টু এইচ, এটাই হয়ে যাচ্ছে আমাদের ফাঁপা চোঙের আয়তন। এবার যদি সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যে এবার বলো তো তুমি যে এক মুখ খোলা চোঙের সমগ্র তল কি হবে। এক মুখ খোলা, এক মুখ, এক মুখ খোলা চোঙের সমগ্র তল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কি হবে, আমরা কি জানি নর্মালি এটা একটা চোঙ, তাহলে এটা একটা চোঙ এঁকে দিলাম, কিন্তু কি বলেছে আমাদের এক মুখ খোলা, অর্থাৎ উপরের দিকের আমাদের ঢাকনাটা নাই এখন, তার মানে কি নিচের দিকটা আছে শুধুমাত্র। ধরলাম সাপোজ এটাই একটা এক মুখ খোলা চোঙ আছে, অর্থাৎ এর ঢাকনাটাকে শুধু আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের এক মুখ খোলা চোঙ। তাহলে এই এক মুখ খোলা চোঙের কি আছে, নিচের তালাটা আছে, আর এই যে এই এলাকাটা অর্থাৎ পার্শ্বতল আছে। তাহলে আমরা পার্শ্বতলের ফর্মুলাটা আগে যেহেতু আছে লিখে দিই, 2πr/h প্লাস, আগে যখন সমগ্র তল ছিল টোটালটা তখন দুটো বৃত্তের ক্ষেত্রফল ছিল, কিন্তু এবার একটা মুখ তো নাই, অর্থাৎ একটা খালি আছে, তার মানে একটা বৃত্তের ক্ষেত্রফল নাই। তাহলে আছে কি শুধুমাত্র একটা বৃত্তের নিচের যে বৃত্তটা আছে সেই বৃত্তের ক্ষেত্রফল। তাহলে লিখে দিলাম একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তার মানে আমাদের এক মুখ খোলা চোঙের সমগ্র তল কি হয়ে গেল, 2πr/h প্লাস পাই আর স্কোয়ার, যেটা যখন সমগ্র তল ছিল অর্থাৎ দুদিকেই ঢাকনা দিয়ে ঢাকা, অর্থাৎ এই পাই আর স্কোয়ারের জায়গায় আমরা শুধু 2πr² লিখে দিতাম। তো ঠিক আছে, আজকে এইটুকুই, এটাই ছিল আমাদের শুধুমাত্র এই চ্যাপ্টার লম্ববৃত্তাকার চোঙের থিওরি পার্টটা। নেক্সট পার্ট 2তে আমরা এই চ্যাপ্টারে যে তোমাদের অঙ্কগুলি রয়েছে, অর্থাৎ 146 পেজের কোষে দেখি 8, সেই অঙ্কগুলো স্টার্ট করব। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাবো, আর প্রত্যেকটা অঙ্কের A to Z থিওরি ক্লিয়ার করব, আর যতগুলো অঙ্কের প্রত্যেকটা অঙ্কের ছবি এঁকে এঁকে করবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ছবি যদি আঁকা থাকে তাহলে অঙ্ক করতে আমাদের অনেকটাই সহজ মনে হয়। তো ঠিক আছে, আজকে এটুকুই, নেক্সট দেখা হবে আবার।